আপনারা জানেন যে এসো গল্প করি এখন স্পটিফাই এক্সক্লুসিভ, অর্থাৎ আমাদের প্রতিটি গল্প ইউটিউবের 1 সপ্তাহ আগে আপনি পেয়ে যাবেন স্পটিফাইতে। তাই তাড়াতাড়ি স্পটিফাই ভিজিট করুন এবং এসো গল্প করিকে ফলো করুন। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ আপনার জন্য তারানাথ তান্ত্রিকের গল্প শঙ্খপতি। গল্পটি লিখেছেন কর্ণশীল মহাশয়। এর আগে ওনার 5টি গল্প আমরা ইতিমধ্যে শুনিয়েছি। ভূজরামর, তারানাথ তান্ত্রিক ও শাঁখারি, অকাল ভাটের পুজো, ভয়াল দেবতার মন্দিরে, শম্ভুচরণ ও সর্পমোহিনী। এছাড়াও স্পটিফাই এক্সক্লুসিভে নষ্ট পূর্ণিমা। স্পটিফাই ভিজিট করুন আর এসো গল্প করি এক্সক্লুসিভ কন্টেন্টগুলো শুনতে থাকুন। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন গল্প শুনতে থাকুন আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও শঙ্খপতি। শরৎ চলে যেতে বসেছে। এমন সময় দেখবে একটা অকারণ মন খারাপের মতো রোদ্দুর ওঠে। দিনের বেলায় রোদ্দুর তো থাকবেই, কিন্তু এই শেষ শরতে যে ছায়া ছায়া প্রলেপ পড়ে তা বছরের আর অন্য কোনো সময় দেখতে পাও কি? পাও না। এ যেন অনেকটা মুড়ির কৌটো শেষ হয়ে আসার মতো, তেলের শিশি ফুরিয়ে আসার মতো। জানি এ পূর্ণ হবে, তবুও ক্ষণিকের মতো মন খারাপ। যা, শেষ হয়ে গেল। এও তেমনই। বারবার ঋতুচক্র ঘুরে যায়, বৈশাখ আসে, শ্রাবণ আসে, কিন্তু শরৎ শেষের এই মন খারাপখানি রয়েই যায়। তারানাথ থামলেন। তারানাথের এমন কথাগুলি আমার তো প্রাণের কথা বটেই, এমন কি কিশোরী সেনও চুপ হয়ে যায় এর সামনে। বুঝি তারও বেশ মনে ধরে কথাগুলি। আমরা কিছু বলার আগে তারানাথ নিজে থেকেই বলে উঠলেন, তোমরা হয়তো ভাবছো হঠাৎ রোদের রং, মন খারাপের রং নিয়ে কেন পড়লাম, তাই তো? তোমাদের কমলাকে মনে আছে? সেই যে সেবার কপালী গ্রাম, সেখানে গিয়ে। তাহার মনে নেই? সে তো কমলার ছেলে, শুনেছি আপনাকে খাঁটি এখো গুড়ের নাড়ুও খাইয়েছিল। হ্যাঁ, সেবার সবে পুজো গিয়েছে। মনটা সেই অকারণ মন খারাপের মতো হয়ে রয়েছে। হঠাৎ বাইরের দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। চারি দরজা খুলে দিতে অবাক হয়ে দেখলাম কমলা এসেছে, সঙ্গে আরও একটি মেয়ে, প্রায় কমলার বয়সী হবে, তবে অমন লম্বা রিজু নয়, বেটে খাটো, গ্রাম্য দিকে যাকে বলে ন্যাড়া প্যাটা গড়ন, ঠিক তেমন। তা আমি তো কমলাকে দেখেই চিনেছি। হেসে উঠে তাকে বসতে বলবো, হঠাৎ দেখি মেয়ের চোখের নিচে কালি পড়ে গিয়েছে। কবজি আর আঙুলের ওপরে নীল শিরাগুলি দেখা যাচ্ছে। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করে নিয়ে বললাম, বস মা, এই তক্তপোষেই বস। তুই আমাকে যে অন্নদান করেছিলি, তুই আর চারি কি আলাদা? তোমাদের তো বলেছি, অকারণ সংকোচ বা প্রগল্ভতা কমলার কম বয়সেও ছিল না। অন্য মেয়েটি মেঝের ওপর আসন পিড়ি হয়ে বসলেও কমলা আমার সামনে সোজা হয়ে বসে কাঁপা গলায় কোনো ভূমিকা না করেই বলে উঠল, ঠাকুরমশাই, আমি ভালো নেই। সে আমি তোকে দেখেই বুঝতে পেরেছি। আর বাবা বাবা কেমন আছেন? সে কিছু বলল না, আমার চোখে চোখ রাখল। চোখের জমিনখানি ক্ষণেকেই জলজল করে উঠল তার, আর পরক্ষণেই সেই ঔজ্জ্বল্য চোখের কোণ বেয়ে গড়িয়ে নামল। আর কিছু বলতে হলো না। আমি কত কিছু বলতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে পড়ে গেল হরনাথের কথা। ওর মতো গৃহী অথচ সাধক আমি ইহজীবনে দেখিনি।
তার কথাগুলো এখনো আমার কানে বাজে। আমরা তো সবাই প্রকোষ্ঠবাসী গো, এখনো কি সংসার বিভ্রম তোমার যায়নি গো সাধক? হ্যাঁ, কজন পারে এমন ভাবতে? আমি তো পারি না। যাকগে। জোর চোখ মুছে কমলা বলল, আমার আমার ছেলেটা যেন কেমন হয়ে যাচ্ছে ঠাকুরমশাই। শরীর কেমন খারাপ হয়ে যাচ্ছে, কঙ্কালসার, চোখে প্রায় অন্ধ, কিন্তু তারও বাইরে কি যেন একটা হয়েছে ওর, ঠিক বোঝাতে পারবো না। কিন্তু আমি তো মা, আমি দেখলেই বেশ বুঝতে পারি ওর ওই লক্ষণ স্বাভাবিক নয়। যদি পারিস দু একটা ঘটনা বল দেখি মা। হ্যাঁ হ্যাঁ, সে বলতেই পারি। জানেন ঠাকুরমশাই, আমার ছেলে জন্ম থেকেই ছন্ন ছাড়া, দুরন্ত। আর 5 জন যেমন স্বাভাবিক, একটা বাঁচার ধরন রয়েছে তাদের, তার তেমন কোনো কালেই ছিল না। এই যেমন ধরুন, ছাদ থেকে দেওয়াল বেয়ে, তারপর সানসেট ধরে ঝুলে একতলায় নামা, বার্ষিক পরীক্ষার সকালে 3 কিলোমিটার দূরে খেলতে চলে যাওয়া, আর এখন যা করছে সেও তেমনই, কিন্তু করার ধরনটাই না চোখে লাগছে, বড় অস্বাভাবিক ঠেকছে। তাহলে কি বলছিস, আমি যাই তোর সঙ্গে? নইলেই 1-2 কথায় আমি সবটা বুঝে উঠতে পারছি না যে। আমার কথা শেষ হওয়ার আগেই মেজের ওপরে বসে থাকা মেয়েটি গলা খাঁকারি দিয়ে বলে উঠল, বর্দি, ওই কথাটা বললেন না? ওই যে ওই বড়াই বিলের ভাঙা মন্দিরের পাশের গাছটার কথাটা? আমি অবাক হয়ে বললাম, কি গাছ? কমলার মুখে একটা ভয় মিশ্রিত দুশ্চিন্তার ছাপ পড়ল। একটা ঢোক গিলে সে বলল, একটু জল খাবো ঠাকুরমশাই। মেয়েটি অমন আকুল স্বরে জল চাইল, আমার আর চারিকে ডাকার তর সইল না। নিজেই উঠে গিয়ে ঘরের কুঁজো থেকে 1 ঘটি ঠান্ডা জল আর 2টো গুড়ের বাতাসা এনে কমলার হাতে দিলাম। সে বাতাসা দুটি মুখে দিয়ে ঢকঢক করে ঘটিটা উজাড় করে দিল। বুঝলাম পথক্লান্তি হোক বা দুশ্চিন্তা, মেয়েটির গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে গিয়েছিল। জল খেয়ে কমলা একটু যেন স্বাভাবিক হলো। আঁচলে মুখ মুছে বলল, ও গাছ তো আপনি দেখবেনই, যাবেন যখন বলেছেন। আর দেখলেই বুঝতে পারবেন, জানেন ও গাছ এখানকার গাছ নয়। আমার বাপের বাড়ি তো আপনি আগেই গিয়েছেন, ওটি গঙ্গার দিকে। শ্বশুরের ঘরও খুব বেশি দূরে নয়, একটু উত্তর পশ্চিম ঘেঁষে। তা আমাদের গ্রামের উত্তরে একটা বিরাট বিল আছে, সবাই বলে বড়াই বিল। তার উত্তর, পূর্ব আর পশ্চিম একেবারে খোলা, কিন্তু দক্ষিণ দিকে, মানে গ্রামের দিকটায়, বিরাট বিরাট আম, কাঁঠাল, জাম, বাঁশ গাছের ঘন জঙ্গল। তা বিলের উত্তর পাড় ঘেঁষে একটা অনেক প্রাচীন মন্দির আছে। আকারে সেটি একেবারেই ছোট, একটি মাত্র খুঁপড়ি। পাথুরে গায়ে বেশ কিছু নকশা এখনো বোঝা যায়। সে মন্দিরে কোনো বিগ্রহ নেই। এটি যেন সব মন্দিরের মতোই, আবার কারো সঙ্গে যেন মিল নেই। তা ওদের হাফ ইয়ারলির পরপর পুজোর ছুটি থাকে অনেক দিন। পাড়াপড়শির ছেলে মেয়ে মিলে বড়াই বিলে সাঁতরাতে যায় দুপুর নাগাদ। বেশ ঘন্টা 2-1 লাফাঝাপি করে ওরা ফিরে আসে। বড়াই বিল আসলে 2টো বিলা মিলে তৈরি হয়েছে। মাঝ বরাবর যে উঁচু তীরভূমি ছিল একসময়, সেটি এখন জলে ঢাকা হলেও আদতে হাঁটু জলও না। ছেলেরা সেখানে দল বানিয়ে যুদ্ধ আরও কত কীরকম খেলা খেলে। তা সেই দিন বেলা প্রায় 4টে বাজতে চলেছে, কিন্তু ছেলের ফেরার নাম নেই। ওর বাবাকে বললাম, তিনি তো আবার রোববার পেয়ে সেই যে বই মুখে গুঁজেছেন, প্রলয় হয়ে গেলেও নড়বেন না।
পাশের বাড়িতে পাড়াতো তো ভাসুরের ছেলে কুন্তল, ছেলের চেয়ে ওই 1.5 বছরের বড় হবে। তা তাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, ন্যাড়া তো ফিরল না রে এখনো, তা সে তোদের সঙ্গেই তো বিলে গিয়েছিল। কুন্তল অবাক হয়ে বলল, হ্যাঁ, ফিরেনি এখনো? তাহলে বোধহয় মেয়েটির সঙ্গে এখনো কথা বলছে। মেয়ে? কোথাকার মেয়ে? তা তো বলতে পারবো না কাকিমা। সে মন্দিরের আড়ালে ছিল, শুধু মাঝে মাঝে হাসির শব্দ শুনতে পাচ্ছিলাম। আর ন্যাড়া আমাদের দিকে পিছন ফিরে খুব হাত নেড়ে নেড়ে তাকে কি যেন সব বলছিল, কিছু বোঝাচ্ছিল। আমরা ডাকলাম কত, শুনতেই পেল না। এদিকে দেরি হচ্ছে, বাবা যদি রাগ করে, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আচ্ছা, এখন কি ওখানে যাবে কাকিমা? তাহলে তাহলে আমিও যাব। না বাবা, তুই খেলা করগে, আমি তার কান ছিঁড়ে তাকে নিয়ে আসবো ঠিক। এবার দেখুন ঠাকুরমশাই, ছেলের বয়ঃসন্ধি হয়েছে, কোনো মেয়ের সঙ্গে কি মতলব সে করে রেখেছে তা তো আর জানা নেই। পরের ছেলে নিয়ে গিয়ে কি না কি দেখবো, তারপর গোটা গায়ে ছিচিক্কার পড়ে যাবে। বোঝেনি তো পাড়া গায়ের সমাজ। তো বিল পাড়ে বেশ রাগ নিয়েই গিয়েছিলাম। সে বাপু তুই গল্প কর, ভাব কর, আমারও তো না হুঁচু নেই, কিন্তু জলের দিকে, রেল লাইনের দিকে গেলে যে বাড়ির লোককে চিন্তা হয় সেটা তুই বুঝবি না। ভেবেছিলাম বেশ ঘা কতক দেব, কিন্তু কিন্তু ঠাকুরমশাই কি বলবো, বিলের পাড়ে পৌঁছতেই গাটা কেমন ছেড়ে দিল আমার। সেই চেনা বিল পাড়খানাই রয়েছে, আম জাম কাঁঠালের ছায়া, রোদ পশ্চিমে হেলে পড়েছে। তবু মনে হলো আমি যেন একখানি ভারী অচেনা জায়গায় এসেছি। বাতাস বইছে না একটুও, কিন্তু মনে হচ্ছে শূন্যের মধ্যে একটা অদৃশ্য কাঁপুনি ধীরে ধীরে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। সেই কাঁপুনি বুকের ভেতরে বেশ টের পাওয়া যায়, ব্যথা ব্যথা করে ওঠে। মন্দিরের দিকে 2 পা এগোতেই চোখে পড়ল গাছটা লম্বা হয়ে উঠে গেছে। আমাদের গ্রামের কালীতলার বটগাছের মাথায় উঠলে মায়াপুরের ইস্কনের মন্দির দেখা যায়। এ গাছ তারও প্রায় 1.5। তার গুড়ি পাতা কিছুই আমাদের বাংলাদেশের গাছপালার মতো নয়। ফুটি ফাটা কাণ্ড, ছুঁচলো পাতা, নিচের দিকে ডালপালা একেবারেই নেই, কিন্তু যত উপরের দিকে ওঠা যায় পাতার বুনোট আরও ঘন হয়ে উঠছে। গাছটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, হঠাৎ খিলখিল হাসির শব্দে চমক ভাঙলো আমার। দেখলাম গাছটার নিচেই ভাঙা মন্দিরটার গায়ে হাত রেখে ন্যাড়া দাঁড়িয়ে আছে, আর তার হাত আর বুকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একখানি নাকচাবি পরা টিকালো নাক। সেটি বারবার নড়ে উঠছে আর ছড়িয়ে পড়ছে হাসির মিষ্টি শব্দ। বিস্ময়ের ভাবটা আগেই কেটে গিয়েছিল, এখন প্রচণ্ড রাগ হলো। বাড়িতে আমি চিন্তা করে মরছি, আর বাবু এখানে আরামসে গপ্পি জুড়েছেন। শটান গিয়ে ছেলের কানটা ধরে টেনেছি, তখনই মেয়েটির মুখ আমার চোখে পড়ল। কি বলবো ঠাকুরমশাই, আমার চোখ মুহূর্তের জন্য যেন ঝলসে গেল। কি রূপ সে মেয়ের, ঠিক ওই গাছটার মতো। কাদামাটির গ্রাম দেশে যেমন ওই রাজকীয় গাছ একেবারেই বেমানান, ও মেয়েটিও তাই। পুরা সোনার মতো গায়ের রং তার, আর যে শাড়িটি সে পরে আছে তার মতো কাপড় দেখা তো দূর, কল্পনাতেও কখনো আসেনি। কপালে চূড়, গলায় সোনার চিক, হাতে সোনার কাঁকন বলয়, যেন কোনো এক রাজার মেয়ে বিয়ের সাজ পরে পালিয়ে এসেছে। ছেলের কান ছেড়ে দিয়ে আমি মেয়েটিকে বললাম, তুমি কে গো মেয়ে? এই গ্রামে তো আগে কোনোদিন দেখিনি, আর
এমন সারা গায়ে গয়না পরে ভর দুপুরে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছই বা কেন? বাড়ি কোথায় তোমার? আমার প্রশ্ন শুনে মেয়েটির চোখে একটি লাজুক হাসি খেলে গেল। অল্প বয়সী মেয়ের লাজুক হাসি আমরা প্রায়ই দেখে থাকি ঠাকুরমশাই, কিন্তু সে হাসি হয় নির্মল, মনে বাৎসল্য রস জাগিয়ে তোলে। কিন্তু এ মেয়ের হাসি দেখে আমার বুকের ভিতর অব্দি ঘৃণায় কুঁকড়ে গেল। ওই হাসিটুকুর মধ্যে যেন কত শত বছরের ক্লেদ, পাক, অপবিত্রতা জমা হয়ে আছে। তা যাই হোক, পরের মেয়ে কি আর বলবো। ছেলের হাত ধরে আমি টানলাম, কিন্তু সে গায়ের জোর দেখিয়ে গোঁজ হয়ে দাঁড়িয়ে রইল। আর সহ্য করতে পারলাম না ঠাকুরমশাই, ঠাস ঠাস করে 3-4টে চড় কষিয়ে দিলাম তার গালে। মেয়েটি ডুকরে কাঁদার মতো করে বলল, ওকে মারছো কেন? কি করেছে ও? আমি এবার প্রচণ্ড কড়া করে কয়েকটি কথা বলবার জন্য মেয়েটির দিকে ঘুরে দাঁড়ালাম, কিন্তু পারলাম না কিছু বলতে। মেয়েটির চোখে জল, কিন্তু ঠোঁটে সেই অপবিত্র হাসিখানি যেন তুলি দিয়ে আঁকা রয়েছে। একটা চটুল ভঙ্গি করে কান্না কান্না গলায় সে বলে উঠল, তুমি বাড়ি চলে যাও গো, দেখছো না মা রাগ করছেন। ছেলে আমার দিকে তাকালো, যেন আমি তার 1000 জন্মের শত্রু। কিছুক্ষণ তাকিয়ে থেকে সে যেই বাড়ির দিকে চলতে শুরু করেছে, তার পিছন পিছন আমিও সবে হাঁটব। পিছন থেকে এক ঋণঋণে স্বর ভেসে এলো, সাবধানে যেও, আমি তো আছি। তার গলায় স্পষ্ট ব্যঙ্গ। সব বুঝেও আমি কিচ্ছু বলার সাহস পেলাম না। আমার চোখ আবার পড়ল সেই গাছটির উপর। এবার খেয়াল হলো যে গাছটির সারা দেহে পুরো সবুজ শ্যাওলার স্তূপ, আর তার ফাঁকে ফাঁকে দেবনাগরীতে অজস্র অক্ষর খোদাই করা আছে। তার একখানি আমি চলতে চলতেই স্পষ্ট পড়তে পারলাম, ওং স্বর্ণপ্রভা শ্রী ডাকিনী নিয়ায়। সাথে সাথেই আমার মনে হলো ওখানেই পড়ে যাব, কিন্তু ওই ভয়ঙ্করীকে আমার এই দুর্বলতা বুঝতে দিলে চলবে না। যতটা সম্ভব দ্রুত আমি বাড়ির দিকে পা চালালাম। কমলা থামল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। মোটামুটি সম্পূর্ণ ঘটনাটি আমার বোঝা সারা। ছেলে ডাকিনীর কবলে পড়েছে। এরা সাধারণত প্রেতজনই নয়, খোদ প্রেতলোকের বাসিন্দা। হিমালয়ের কোলে কোনো এক বিজন অদৃশ্য লোকে তাদের বাস। মাঝে মাঝে শিকারের খোঁজে তারা লোক সমাজে এসে পড়ে। তারা যে কারোর ক্ষতি করছে তা নিজেরাই বুঝতে পারে না। শিকারের প্রতি একনিষ্ঠ তারা। প্রেম, লোভ, কাম যাই বলো না কেন, একবারে নির্দিষ্ট একজনের প্রতি অবিচলিত থাকে। সাধারণত যে সদ্য কিশোর একা থাকে আর 5 জনের সঙ্গে খুব মিশতে পারে না, তারাই এই ডাকিনীর লক্ষ্য হয়ে পড়ে। আমি এত কিছু ভেঙে বললাম না কমলাকে, শুধু জিজ্ঞাসা করলাম, ওই মন্দিরটার ছাদ রয়েছে? কমলা কিছু বলার আগেই অন্য মেয়েটি বলে উঠল, না না ঠাকুরমশাই, কোনো কালেই ছিল না। আমার শ্বশুরমশাই বা গ্রামের অন্য কোনো বুড়ো মানুষেরাও কোনো দিনও ওই গ্রামের ছাদ অব্দি দেখেননি। চল মা, যাওয়া যাক। বেশি দেরি করা ঠিক হবে না। তোদের ওখানে মোটামুটি বাজার আছে তো? আমাকে কিছু পুজোর সামগ্রী কিনতে হবে। ছোট্ট স্টেশন, পূবে বাজার এলাকা, উল্টো দিকে থানার পোস্ট অফিস, পশ্চিমে কমলার বাড়ি। হেমন্তের সন্ধ্যা রঙে সেদিকটি ধূসর হয়ে রয়েছে। আমরা স্টেশনে নামতেই একটা বছর 40-এর লোক অন্তদন্ত হয়ে এগিয়ে এলো।
তারপর ঢিপ করে আমাকে প্রণাম করে বলল, গোড় লাগে বরম দেবজি, গোড় লাগে। আমি তো চমকে উঠেছি। বেটা বলে কি? আমাকে হতছাড়া ব্রহ্মদৈত্য বানিয়ে দিলে একেবারে। আহ মুন্না মামা, কি বলছো এসব? যাও, ঠাকুর মশাইয়ের ফর্দ নিয়ে করি ঠাকুরের দোকানে যাও, উনি সব ব্যবস্থা করে দেবেন। লোকটা চলে গেলে আমি কমলার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। সে হেসে বলল, উনি মুন্না মামা আমার বিয়ের আগে থেকে আমাদের বাড়িতে রয়েছেন, চাষবাস গরু বাছুর দেখেন, ভারী ভালো মানুষ। আপনার যা দরকার ওই ব্যবস্থা করে দেবে। পূবজল স্টেশন ছেড়ে গাড়িটা ধোঁয়া উড়িয়ে উত্তরে চলে গেল। সবুজ সিগন্যালটা ঝুপ করে পড়ে লাল হয়ে গেল। কুয়াশা ঘনিয়ে উঠেছে গাছে গাছে। ঘন গাছপালার আড়ালে গ্রামটা দেখতে পেলাম। সেখানে দুটি একটি প্রদীপ জ্বলে উঠল। সাজাল দেওয়ার ধুনোগন্ধ শঙ্খধ্বনি ভেসে আসছে অদৃশ্য উৎস থেকে। হঠাৎ করে আমার বুকের মধ্যে জয়রামপুরের ছবিখানি ভেসে উঠল। আহা, আমার গ্রাম গো, বড় নরম, বড় আরাম। অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছলাম। একতলা পাকা বাড়ি, 3 দিকে ফলের বাগান, উঁচু উঁচু আম, কাঁঠাল, জাম, শিশু, চাঁপা, কত গাছ। পশ্চিমে রাস্তা, আর তার ওপাশে ঘন হলুদ বন আর বাঁশঝাড়। বাড়িতে আমি কোনো অশুভ উপস্থিতি টের পেলাম না, কিন্তু এমন একটা ভাব চতুর্দিকে ছড়িয়ে আছে যেন মনে হলো এ বাড়ির বাঁধন বড়ই শিথিল, কোনো স্থৈর্য নেই। যখন খুশি যেদিকে খুশি সেটা হেলে পড়তে পারে, সে শুভ হোক বা অশুভ। এই যেন একখানি পাত্রে রাখা জলের মতো, যাতে ঢালবে সে তারই রূপ নেবে। পূবের ঘরটিতে আমার থাকার ব্যবস্থা হলো। পূব আর দক্ষিণের দেওয়ালে বড় বড় জানালা। দক্ষিণের মাঠে ফসল পেকেছে বোধ হলো, পাকা ধানের গন্ধ ভেসে আসছে। আমি গুছিয়ে বসতে কমলা একটা বাটিতে গুড়ের নাড়ু আর 1 বাটি দুধে খই ভিজিয়ে নিয়ে এলো। হারিকেনের নরম আলোতে ঘরখানি ভরে উঠল। আমি তাকে বললাম, আরে ছেলে কি করছে? তার বাবার কাছে পড়ছে, ডাকবো? না না থাক, আমি ঠিক দেখা করে নেব। আর তুই কিন্তু রাতে কিছু রাঁধিস না আমার জন্য, এই রাতটা আমাকে জাগতে হবে। মাথা নেড়ে সে চলে গেল। আমি চুপ করে বসে রইলাম। পাশের ঘর থেকে একটা সুমিষ্ট গম্ভীর গলা ভেসে আসছে। কান পাতলাম, শুনতে পেলাম ন্যাড়ার বাবার গলা। আর এই নির্জনে জঙ্গলের মধ্যে খুপড়ি বেঁধে থাকা, মাঝে মাঝেই যেমন আজ গভীর বনের নির্জনতা ভেদ করে সুরিপত্তা ভিটেটোলার বাথানের দিকে চলে গিয়েছে দেখা গেল, ওই রকম সুরিপথ এক বাথান থেকে আরেক বাথানে যাচ্ছে। রাত্রের অন্ধকারে জঙ্গলের মধ্যে ঘোড়ায় করে ঘোড়া। এই দেশের লোকের দরিদ্রতা, সরলতা, এই ভারাইল অ্যাক্টিভ লাইফ, এই সন্ধ্যায় অন্ধকারে ভরা গভীর বন। এক মনে শুনছি, ভারী ভালো লাগছে কথাগুলো শুনতে। হঠাৎ কুকুরের চিৎকারে ঘোরটা কেটে গেল আমার। না, ঠিক চিৎকার নয়, যেন চাপা স্বরে কাঁদছে। ভয় ভয় গলায় যেন কেঁদে উঠছে কুকুরগুলো। হ্যারিকেনের আঁচ কমিয়ে দিলাম। দক্ষিণ দেওয়ালে লাগোয়া যে পূবমুখী জানালাখানি রয়েছে, তার সামনে নিঃশব্দে দাঁড়ালাম। পশ্চিম আকাশে বোধহয় সপ্তমীর চাঁদ উঠেছে। চন্দনগোলার মতো খুব হালকা জ্যোৎস্না ছড়িয়ে আছে গাছে উঠোনে। আমি অন্ধকারে দেখলাম একটা নারী মূর্তি নিঃশব্দে হেঁটে এলো বাইরের রাস্তার দিক থেকে। কোনো শব্দ নেই চলাফেরায়।
ঘোমটার আড়ালে মুখ বোঝা যায় না, নাকের নোলকখানি ঝলসে উঠল শুধু। আমার সামনে দিয়ে গিয়ে সে পশ্চিমে বাঁক নিল। ওই দিকের ঘরখানিতেই ন্যাড়া তার বাবার কাছে পড়তে বসেছে। কুকুরগুলো আবার কোকিয়ে উঠল। আবার ফিরে এলো মেয়েটা। একটা গজরানির শব্দ। কাঠচাপা গাছটা খুব জোরে তুলে উঠল একবার। কুকুরগুলো একেবারে চুপ করে গেল। আবার ফিরে এলো মেয়েটা। এবার আরো দ্রুত পদচারণ। আবার পশ্চিমের ঘরের জানালা, আবার ফিরে আসা। এবার হাঁপানি টানের মতো একটা গর্জন শুনতে পেলাম। ঘোমটার ফাঁকে দুটো হলুদ চোখ জল জল করে উঠেছে। কাউকে খুঁজছো মাগো? সে চমকে জানালার দিকে তাকালো, আর ঘোমটাটা পড়ে গেল তখনই। পশ্চিমা জ্যোৎস্না মুখের ওপরে পড়ায় তার মুখখানি আমি স্পষ্ট দেখতে পেলাম। পান পাতা মুখ, কাটা চিবুক, টিকালো নাক, হলুদ চোখ। আমার দিকে কিছুক্ষণ সে তাকিয়ে রইল অপার বিস্ময়ে। তারপর একেবারে জানালার সামনে এসে দাঁড়ালো। নরম গলায় বলল, ভিতরে আসতে বলছো না যে? কেমন মানুষ তুমি? এ লোকের বাড়ি গো, কি করে ডাকি তোমাকে? আর এ বাড়ির যে ছাদ রয়েছে, যখন তখন উড়তে পারবে না তুমি। মুহূর্তের মধ্যেই তার নরম ভাব উধাও হয়ে গেল। চোখের হলুদ পটে লাল শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল। দুপা পিছিয়ে গিয়ে সে অদ্ভুতভাবে হেসে উঠল দেখলাম। তারপর একটা বাতাসের ঘূর্ণি তুলে মিলিয়ে গেল কোথায়। এক রাশ জোনাকি ছিটকে পড়ল শূন্য থেকে। উজ্জ্বল আলো মেলে তারা চেয়ে রইল ওই বাড়িটার দিকে, যেন কারো হয়ে পাহারা দিতে লাগলো। রাতের দিকে কমলা তার ছেলেটিকে নিয়ে আমার কাছে এলো। কালো কোলো রোগা ছেলে, বড় কপাল, চুলটা উল্টে আঁচড়ানো, টিকালো না। শ্যামলা নয়, বেশ কালোই গায়ের রং। টানা টানা দুটো চোখের নিচে কালি পড়ে গিয়েছে। আমি গম্ভীর গলায় তাকে জিজ্ঞাসা করলাম, রাতে ঘুমোও না কেন? সে সহজ সুরে বলল, মাথার ভেতরে খালি হাজার ছবি ঘুরে বেড়ায়, পা শিরশির করে, আর ঘুম আসে না। কি স্বপ্ন দেখতে পাও? সে একবার তার মায়ের দিকে তাকালো। মা থাক, মায়ের সামনেই বলো, তোমার মায়েরও সবটা জানা উচিত। কি স্বপ্ন দেখতে পাও? সব একরকম নয়। কখনো দেখি সবাই মাঠে খেলছে, আর আমি মাঠের পাশে খেলার পোশাক পরেই আগাছা পরিষ্কার করছি। আবার দেখি নীলা বৌদি সন্ধেবেলায় পুকুর ঘাটে ওই গাব গাছটার ঠিক নিচে গা ধুচ্ছে। আবার কখনো দেখি রেশন দোকানে কেরোসিনের ড্রামের ঢাকনাটা খুলে আমি তাতে নাক ডুবিয়ে বসে আছি। ভারী ভালো লাগছে। দাদুর বাড়ির গঙ্গার ঘাট দেখি, আর এখন মাঝে মাঝে শঙ্খবতীকেও দেখি। এই নীলা বৌদি, শঙ্খবতী, এরা কারা? কমলা নিচু গলায় বলল, নীলা পাশের বাড়ির বউ, 2 মাস হলো বিয়ে হয়েছে। শঙ্খ, এই শঙ্খবতীটা আবার কে রে? ওই যে বিলপাড়ে গাছ মন্দির তার পাশে থাকে যে। স্রেফ কঞ্চি দিয়ে আগা পাঁচতলা ঠেঙানো উচিত বদমাইশকে, আর কিছুই নয়। একটা গম্ভীর গলা ভেসে এলো পিছন থেকে। বছর 50-এর এক শক্ত সামর্থ্য লম্বা পেশল পুরুষ এসে দাঁড়িয়েছে ঘরের দরজায়। ছেলেটির বাবা বোধ হয়। একটু বিরক্ত গলায় বলে উঠলাম, তা এতদিন পেটাননি কেন? পেটাইনি আবার, তাতেও তো দেখো না, এই তো তৈরি হচ্ছে। আগুনে আগুন নেভে শুধু নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন ছেলেটাকে। আপনার যেমন নিজস্ব চিন্তা আছে, দর্শন আছে, ওরও রয়েছে। একটা শিক্ষক হয়ে কি করে ভুলে গেলেন এটা আপনি?
ভদ্রলোক কিছু বলার আগে বাইরের দরজা থেকে একটা জড়ানো গলা ভেসে এলো। ए मामी बरम देव जी का सामान लिए আসলো। ए मामी কমলা বাইরের দরজা খুলল। এতক্ষণ লাগে মুন্না মামা? ও একটু রস নিয়ে বসলো, ওইতেই দের হয়ে গেল। হ্যাঁ বাহ, উদ্ধার করে ফেলেছো একেবারে। দূর হও। এ এ এ মামি মামি আবার কি হলো? ও একটু বিটিয়া রয়ে যাচ্ছে চম্পা পেड़ के नीचे। আমি বুঝলাম কে আছিস, কচু নাই বললো। আমি ছুটে বেরিয়ে এলাম ঘর থেকে। কাঠচাপা গাছের নিচেটা থমথম করছে, যেন চতুর্দিকের অন্ধকার, জ্যোৎস্না আর কুয়াশার মাঝে এখানে পৃথকভাবে আরো আরো বেশি করে কিছুটা পৃথক অন্ধকার রোপণ করা হয়েছে। গাছের উপরে একটা খসখস শব্দ হচ্ছে, ক্ষীণ একটা গজরানির শব্দ। দুটো নুপুর পড়া পা দুলছে, থামছে, দুলছে আর থামছে। গৃহবন্ধন করে ঘরে ঢুকতে যাব, দেখি মুন্না দাঁড়িয়ে আছে একপাশে। ধরা গলায় বলল, परम देव जी हम लेकिन सच्चा बोलो। বেশ মুন্না, তুমি বাড়ি যাও, তুমি ঠিকই বলেছ। মুন্না বিড়বিড় করতে করতে চলে গেল। वो मेरे हम काटी दिबे, जोर से काटी दिबे। हाँ जोर से काटी दिबे। গৃহবন্ধন করা আছে, আমি নিজে বসে আছি ভৈরবী চক্রের মধ্যে, তবুও বারবার আমার ধ্যান ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে এ বাড়ির কোনো একটা অংশ যেন নিজে থেকেই পা বাড়িয়ে চলে যাচ্ছে বন্ধন রেখার বাইরে। আমি উঠে পড়লাম। এ ঘরের দরজা দিয়ে বেরোলে একটা বড় হলঘর পড়ে। হলঘরের শেষ সিঁড়িতে উঠে একটা ছাদ গোছের। সিঁড়ির বাঁ পাশে ও ঘরের দরজা। একটা ক্ষীণ সোনালি আলোর রেখা এসে পড়েছে দরজা দিয়ে। আমি এগিয়ে গেলাম। দরজায় দাঁড়িয়ে দেখলাম ছেলেটির বাবা টেবিলে বসে রয়েছে। সামনে একটা বই খোলা, আর ডান দিকে একটা বড় পালঙ্ক। আমি খুব নিচু গলায় ডাকলাম, চিত্তানন্দ। লোকটি মুখ ফিরিয়ে তাকালো। আমি খুব আস্তে আস্তে বললাম, ন্যাড়া ঘুমোচ্ছে তো? সে মাথা নেড়ে হ্যাঁ বলতে গিয়েও বিছানার দিকে তাকিয়ে থমকে গেল। তারপর ধর্মর করে চেয়ার ছেড়ে উঠতে যাবে, আমি ঠোঁটে আঙুল রেখে তাকে ইশারা করলাম চুপ করতে। কিন্তু কমলার ঘুম খুব পাতলা। সে বিছানা ছেড়ে উঠে এলো, উদ্বিগ্ন গলায় বলল, কি হয়েছে ঠাকুর মশাই? আমি ইশারায় হ্যারিকেনের আলোটা কমিয়ে দিতে বললাম। আলোক রশ্মি ক্ষীণ হয়ে আসতেই ছাদের দিক থেকে সিঁড়ির বাঁকে চাতালের উপরে পড়া ক্ষীণ জ্যোৎস্না চোখে পড়ল। ছাদের দরজা খোলা। আমি নিঃশব্দে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। আমার পিছনে কমলা আর চিত্তানন্দ। সিঁড়ির বাঁক ঘুরে ছাদেও সম্পূর্ণ উঠতে হলো না। 3-4 ধাপ সিঁড়ির বাকি থাকতেই দেখলাম ছাদের আলসেতে পা ঝুলিয়ে বসে আছে ন্যাড়া, আর তার দেহের আড়ালে বাইরের চাঁপা গাছটার একটা ডাল ঝুঁকে পড়েছে। খুব মৃদু একটা ঋণ ঋণে কলা ভেসে আসছে গাছটা থেকে। থেকে থেকে ন্যাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। চিত্তানন্দ ছুটে ছাদে যাওয়ার উপক্রম করছিল, আমি তাকে বাধা দিলাম। একটু অসতর্ক পদক্ষেপ নিলেই ছেলে ছাদ থেকে আছড়ে পড়তে পারে নিচের কংক্রিট করা মেঝেতে। আমি ফিসফিস করে বললাম, নিচে চলো, ওর কিচ্ছু হবে না, ও ঠিক নিচে নেমে আসবে, কিন্তু আজকের কথা ওকে কিচ্ছু বলবে না, এমন ভাব করবে যেন কিচ্ছু জানো না তোমরা। চলো এবার নিচে চলো। একতলায় নেমে এসে 3 জনে কাঠ হয়ে বসে রইলাম। এক অশেষ অসীম অপেক্ষা। রাত্রির প্রহর যেন কাটতেই চায় না। বাইরের জ্যোৎস্নায় ভর করে কখনো ভেসে বেড়ায় খিলখিলে হাসি, বিনবিনে কান্না, ঋণ ঋণে গান।
হলঘরের বড় ঘড়িটায় ভোর 4টে বাজল। ন্যাড়া ছাদের দরজা টেনে দিয়ে পা টিপে টিপে নেমে এলো। আমি আড়াল থেকে দেখলাম কমলা আর চিত্তানন্দের মাঝে গিয়ে সে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরেই কমলাকে জড়িয়ে ধরে সে গভীর ঘুমে তলিয়ে গেল। আমিও আর বিশেষ চিন্তা না করে ঘরে ফিরে এলাম। এ গ্রামে এত বেশি গাছপালা, বিভ্রম হয় আদতে এ হলো বনভূমি। তারই ভেতরে সেই বৈদিক যুগের মতো অরণ্যবাসী হয়ে বাস করছে এরা। প্রতিটি বাড়িতেই ধানের মড়াই, 2-3টে করে গরু। আমার তো বেশ মনটা ভালো হয়ে গেল। এ গ্রামে যেন কখনো বিংশ শতাব্দী প্রবেশই করতে পারেনি, বা এ গ্রামের মানুষ হয়তো আধুনিকতাকে সেই রেলের সীমানার মধ্যেই বেঁধে দিয়েছে, নিজেদের প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়নি। আজ সকাল থেকে আকাশে মেঘ। কার্তিকে মাঝে মাঝে এমন মেঘ করে আসে। বর্ষার কিছু দলছুট মেঘ হয়তো ভারী প্রাচীন, তারা গতিপথের জনপদগুলিকে চিনতে পারে। কোনো চাষি হয়তো তার জলে ফসল ফলিয়েছিল, তার বাড়ির ধানের মড়াইয়ের ওপর মেঘগুলো কিছুকাল থিতু হয়, ফসলের গন্ধ নেয়, স্নেহে ভরে ওঠে মেঘের মন, আর তার ফলেই 2 ফোঁটা চোখের জলের মতো বৃষ্টি নামে। আজও তেমনই একটা দিন। কাঠচাপা গাছটা একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন পণ করেছে সে কিচ্ছু আমাকে বলবে না, কাউকেই কিচ্ছু বলবে না। সেখানে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম আমি। গাছের ডালপালা পাতায় অস্বাভাবিক কিছুই চোখে পড়ল না, শুধু একটু গন্ধ ছাড়া, একটু ধুনো ধুনো গন্ধ বাতাসে খুব হালকা হয়ে মিশে রয়েছে। আমি অবাক হলাম। গাছের গায়ে এমন গন্ধ সেই লাটপঞ্চরে পেয়েছিলাম যেবারে সূর্য স্তম্ভনের উপক্রম হয়েছিল সেইবার, কিন্তু সে তো হিমালয়ের গাছগাছালির গন্ধ, এখানে কি করে আসবে? হঠাৎ আমার মনে পড়ল কমলার বলা সেই অচেনা গাছটির কথা। সেটি তো একবার দেখতেই হচ্ছে। ঠাকুরমশাই, জলখাবার করেছি, আসুন। কমলা ডাকছে। মেয়েটির বোধহয় স্কুল বন্ধ হয়ে যাবে আমার আপ্যায়নের জ্বালায়। আমি বললাম, তুই এসব একসঙ্গে ঘরে রেখে স্কুলের জন্য তৈরি হয়ে যা, আমি ঠিক খেয়ে নেব। আপনি শনি রবি গুলিয়ে ফেলেছেন দেখছি ঠাকুরমশাই, আজ তো ছুটি, আপনি চিন্তা করবেন না, আসুন। আচ্ছা বেশ, ঘরে রেখে দে ঢাকা দিয়ে। আমি তোদের বিলটা একটু ঘুরে আসি। বেলা বাড়লে যদি বৃষ্টি বাড়ে তখন তো আর যাওয়াই হবে না। এই পথ দিয়ে গিয়ে দেখবেন একটা প্রাইমারি স্কুলের দরজা শেষ হয়েছে, সেইখান থেকে দুদিকে রাস্তা, বাঁকটি ধরে কিছুটা গেলেই বিলের পূব ভাগ দেখতে পাবেন আপনি। গাছটা দক্ষিণ পশ্চিম কোণে দক্ষিণ পাড়ে। বিলের উত্তর পাড়েও একটা ঘর রয়েছে, টালির ঘর। বাকি বোঝা যাচ্ছে না, বৃষ্টি পর্দায় আড়াল হয়ে গিয়েছে। গাছটা দেখতে না চাইলেও দেখতে হয়, কারণ পারিপার্শ্বিকের বাকি সব গাছের চেয়ে একেবারে আলাদা। লম্বা, স্থূল আর একেবারে সোজা উঠে গিয়েছে ডালপালাহীনভাবে। কাণ্ডের মাঝামাঝি শুরু হয়েছে শাখা প্রশাখার বিন্যাস। যে গন্ধটা ওই চাপা গাছে পেয়েছিলাম এখানে আরো তীব্র, যেন ধুনো আর ধূপের মিশ্রণ একটা। আরো ঘ্রাণ নিলাম। ওই গাছেরই গন্ধ, ভূর্জ বৃক্ষ। এইবার চিনতে পারলাম আমি, এটা ভূর্জ বৃক্ষের গন্ধ, কিন্তু এ তো হিমালয়ের গাছ। বুকের ভিতরটা হঠাৎ বিকল হয়ে উঠল আমার। এ গাছ সেখান থেকে কার সঙ্গে এসেছে? তবে শঙ্খবতী কোনো সাধারণ প্রেতজনী নয়, সে আসলে মন্দিরটার গায়ে কোনো কারুকার্য নেই, নেই কোনো প্রতীক বা চিহ্ন,
যাতে বোঝা যায় এটি কোন দেবতার আরাধনার জন্য তৈরি হয়েছিল। খুব ক্ষীণ জলধারা আকাশ থেকে নেমে এসে ভিজিয়ে দিচ্ছে পথ, জলাভূমির তীর। ক্রমশ আরও পিচ্ছিল হয়ে উঠেছে মাটি। মন্দিরের দরজাটা একেবারেই নিচু, আমার মাথার উপরে হাত তিনেক হবে। আমি ধীরে ধীরে ঢুকলাম সেখানে। মেঝে ভিজে আছে জলে। মাথা বাঁকিয়ে উঁকি দিলাম, দেখলাম ছাদ নেই। না, ভেঙে পড়েনি। গঠনশৈলী দেখে বোঝা যাচ্ছে যে ছাদটা তৈরি করা হয়নি কোনোদিন। ভিতরের দেওয়ালে অজস্র লেখা খোদাই করা দেবনাগরী হরফে। একেবারে মেঝে থেকে শুরু হয়ে শীর্ষদেশ পর্যন্ত উঠে গিয়েছে অক্ষরমালা। হরফগুলো দেবনাগরী হলেও ভাষাখানি একেবারেই অচেনা আমার। তবে তুই একটা চেনা শব্দ কি নেই? আছে, কিন্তু সম্পূর্ণটি একসঙ্গে বোধগম্য হলো না আমার। এ যেন অ আ ক খ দিয়ে কিছু একটা লেখা। ছপতস গবরাত্রি পুরেশ্বরী মলসমা তিগবত নাস্তি। কিছুই বুঝতে পারলাম না। আমি খুব আস্তে ডান হাতের তর্জনী দিয়ে একখানি বর্ণ ছুঁয়ে দেখলাম। সঙ্গে সঙ্গে আমার মাথার ভেতর একটা তরঙ্গ বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল। চোখের সামনে থেকে সমস্ত দৃশ্যপট মুছে গেল। না, সম্পূর্ণ মুছে গেল না। কেউ যেন এক পোঁচ কুয়াশা দিয়ে 10 দিকে লেপে দিল। অর্ধেক দৃশ্যমান আর অর্ধেক অদৃশ্য হয়ে তারা জেগে উঠল অগভীর ঘুমের স্বপ্নের মতো। হঠাৎ বিলের জল থেকে একটা মেয়ে আবছা কুয়াশার পর্দা পার হয়ে একেবারে আমার সামনে এসে দাঁড়াল। সর্বাঙ্গে তার অলংকার তপতপ করছে মণিমাণিক্য। প্রচণ্ড শান্ত চোখ, যেন তার পলক কোনোদিনই পড়ে না। আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল সে। বৃষ্টির ফোঁটা এতটাই ঠান্ডা হয়ে উঠেছে, মনে হলো তুষারপাত হচ্ছে। তুমি চলে যাও এখান থেকে। আমি মনকে শক্ত করলাম। মনে মনে কাল ভৈরবের নাম নিতেই শৈত্যপ্রবাহ কমে এলো অনেকটা। আমি দৃঢ় শান্ত গলায় বললাম, তুমি চলে যাও, এ স্থান তোমার নয়। প্রচণ্ড রাগে মেয়েটির নাকের পাটা ফুলে উঠল। চামড়ার রং আগুনের মতো লাল হয়ে উঠল। তীব্র সুরে সে বলে উঠল, ও যখন একা একা ঘুরে বেড়ায়, কোথায় থাকো তোমরা? ওর বাবা মা আত্মীয় পরিজন, তুমি কোথায় থাকো? হ্যাঁ, আমি নিয়ে যাব ওকে। কেউ বাধা দিলে তাকে মরতে হবে। আমার সারা দেহ কেঁপে উঠতে চাইছিল বারবার। নিজেকে যথাসম্ভব সংবরণ করে বললাম, তুমি যে সেই হাজার হাজার বছর ধরে ওই ভূর্জ বৃক্ষে চড়ে বিশ্বময় একাকিত্ব খুঁজে বেড়াও, তোমার যারা আপন, তোমার যারা স্বজন, তারা যে একা হয়ে যায়, ভেবে দেখেছো কোনোদিন? তুমি আদতের লোভী কামাতুরা শিশু রক্তে নিজের জীবন যৌবন বৃদ্ধি করে চলা একটা অশুভ উপস্থিতি। তোমাকে আমি চিনেছি ডাকিনি, তোমাকে আমি চিনেছি। সে দুহাত আকাশে তুলে চিৎকার করে উঠল, ছুটে এলো আমার দিকে। আমি দেখলাম এক সহস্র বছরের বৃদ্ধা সাদা চুল উড়িয়ে ছুটে আসছে আমার দিকে। ধারালো দাঁতের শাড়ি বেরিয়ে এসেছে কালো মাড়ি থেকে। সুদীর্ঘ লম্বা আঙুলে ভাঙাচোরা ধারালো নখ তার। শিথিল চামড়া ঝুলে পড়ে অস্থি কঙ্কাল প্রকট হয়ে উঠেছে। আমি মন্দিরের দেওয়াল থেকে হাত তুলে নিলাম, আর সঙ্গে সঙ্গে ফৌজবাজির মতো মিলিয়ে গেল বেদিনী। বৃষ্টির আবছা পর্দাটিও আলতো করে সরে গেল। ময়লা ময়লা রোদ উঠেছে মেঘের গায়ে, কিন্তু তবুও স্বাভাবিক নয় সব। অন্তত আমার মনোলোকে আমি অনুভব করতে পারছি কোনো এক অদৃশ্য স্থান থেকে আমার উপরে বৃষ্টি নেমে আসছে সেই কুহকিনীর। ভূর্জ বৃক্ষটির উপর দিকে তাকালাম। এত কম আলোতে তার উপরিভাগে দৃষ্টি চলে না, তবু আমি বুঝতে পারি দুটি স্থির চোখ আমার দিকেই তাকিয়ে রয়েছে। সে দৃষ্টি বড়ই কুটিল।
ভয়ঙ্কর। সে জানে তার প্রকৃত রূপ আমি চিনে ফেলেছি। চরমতম আঘাত হানবে হয়তো সে আজ রাতেই। আমি বাড়িতে এসে কমলাকে সবটুকু বললাম। তাকে আমি চিনি, শক্ত মনের মেয়ে সে। প্রয়োজনে সেও শটান দাঁড়িয়ে পড়তে পারে ওই অপশক্তির বিরুদ্ধে। আমি যজ্ঞ ও পূজার আয়োজন করার আগে বলে রাখলাম যেন সূর্যাস্তের পর বাড়ি থেকে কেউ না বেরোয়। কমলা আমাকে প্রশ্ন করলো, বলছি আপনি কি পুজো বাড়িতেই করবেন? আসলে আগে থেকে তো কিছু জানা ছিল না, আমি আমিষ রান্না করে ফেলেছি। চিন্তা নেই তোর, পূজা সেই ভয়ঙ্করীর যেখানে অবস্থান তার কাছেই হবে। আর আমি কিন্তু ন্যাড়াকে আমার সঙ্গে নিয়ে যাব সেখানে। সে ছাড়া এই কাজ সম্পূর্ণ করা একেবারেই অসম্ভব। শুধু তোরা ঘরের বাইরে কেউ বেরোবি না। তোরা তার হাতে বশীভূত হয়ে পড়লে আমি কিন্তু দুর্বল হয়ে পড়ব মা। আমার কথা শুনে কমলার মুখে গম্ভীর চিন্তার ছাপ পড়ল। আমি বুঝতে পারছি তার মনের মধ্যে কি বিশাল পরিমাণ উথাল পাথাল চলছে। নিজের ছেলেকে কোন মা পারে ভয়ঙ্করের মুখে ঠেলে দিতে? অনেক পরে তার মুখে আজকের দিনের মতোই রোদ ছিঁড়ে আসা রৌদ্রের মতো আলো দেখা দিল। ঠিক আছে ঠাকুরমশাই, নিয়ে যাবেন তাকে, সে ভালো হয়ে ফিরুক। শেষের দিকে কমলার গলা কেঁপে উঠল। আমি আবেগতাড়িত হয়ে বললাম, আজ এই তারানাথ চাটুর্যে যদি নাও ফেরে, তোর ছেলে তোর কোলে ফিরবেই। কাল ভৈরবের দিব্যি রইল। ন্যাড়াকে নিয়ে আমি সন্ধ্যা নামার আগেই বিলের উত্তর পাড়ের ঘরটিতে পৌঁছলাম। তখনও টিপটিপ করে বৃষ্টি ঝরছে। সন্ধ্যা নামেনি তা এখনো সময় হয়নি বলেই, নইলে আজ সারাদিনই গোধূলির মতো ছাই ছাই অন্ধকারে ঢাকা। কোনো অজ্ঞাত কারণে বুকটা শুকিয়ে আসতে লাগলো আমার। ঠোঁট চটচটে হয়ে উঠল। মাঝ কার্তিকের বর্ষা ভারী নিঃসঙ্গতার সৃষ্টি করে, এখানেও তাই করছে। ঘরটির সিমেন্টে করা মেঝে স্থানে স্থানে ফেটে রয়েছে। বর্ষায় সেখানে ঘাস গজিয়েছিল, এখনো সে ঘাসের হলদে হয়ে যাওয়া শরীর চোখে পড়ে। জিনিসপত্র গুছিয়ে বসতে বসতে রাত্রি নেমে গেল। 10টি প্রদীপ জেলে আমি মেঝের ওপরে বসলাম। ন্যাড়া বসলো আমার ডান পাশে। দক্ষিণে ঠিক আমাদের বিপরীতে লম্বা গাছটির আবছা দীর্ঘ দেহ দেখা যাচ্ছে। সেদিক থেকে একটা হিমশীতল বাতাস বয়ে আসছে। অবশেষে আমি কামেশ্বরের বন্দনা শুরু করলাম। এরপর মূল পূজাতে যাব। নিজের গাত্রবন্ধন করলেও ন্যাড়ার গাত্রবন্ধন আমি করিনি, নইলে সে সামনে আসবে না। এক মনে ধ্যান মন্ত্র বলছি, হঠাৎ মনে হলো বাইরে কি একজন এসে দাঁড়িয়েছে। ধূপ চন্দনের গন্ধ উপচে সস্তা মদের গন্ধ নাকে এসে লাগলো। চোখ খুলতেই বুকটা ধক করে উঠল আমার। ন্যাড়া পাশে নেই। কানে এলো একটা মৃদু গঞ্জন, মুন্নার গলা। করচল নেরা, মামি রয়ে যাচ্ছে সেই কখন থেকে। করচল, হ্যাঁ। ন্যাড়া চুপ। এবার মুন্নার গলায় গর্জন। আরে যাবি কিনা বল। হ্যাঁ, আমি উঠতে বাধ্য হলাম। বাইরে এসে দেখলাম ন্যাড়া স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে মুন্না। চোখ দুটো চলছে দপদপ করে, মুখ দিয়ে গড়িয়ে পড়ছে লালা। আমি সোজা গিয়ে মুন্নার কপালে পদ্মবীজের মালাটি চেপে ধরলাম। সে কাটিয়ে দিবি। ভয়ঙ্কর গর্জন করে উঠল মুন্না। সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ কেঁপে থরথর করতে লাগলো। তারপর সে একপাশে ঢলে পড়ে গেল। তার দেহটিকে খুব সাবধানে বারান্দায় শুইয়ে দিলাম আমি।
ঘরে ঢুকতেই আমার মনে হলো খুব সূক্ষ্ম কিছু পরিবর্তন হয়েছে। চোখের সামনে এমন একটা আবছা প্রহেলিকা যে পরিবর্তনগুলো ঠিক কি তা ধরতে পারছি না। ন্যাড়া ঘরে ঢুকে নিজের জায়গায় বসে পড়ল। তারপর টানা টানা চোখ দুটি আমার দিকে তুলে বলল, ও ঠাকুর মশাই, মন্ত্র বলো। আমি কুশাসনে বসেই টের পেলাম সেটি পরিবর্তিত হয়েছে। তাকিয়ে দেখলাম কুশাসনের পরিবর্তে একখানি লাল গামছার ওপরে বসে আছি আমি। 10টা প্রদীপ জ্বালিয়েছিলাম, এখন তার পরিবর্তে জ্বলছে মাত্র 4টি মোমের বাতি। আমার চোখের সামনে খোলা দরজা, তার ওপারে বিলের জলে যেন মেঘ ছেড়ে জ্যোৎস্না নেমে আসছে। আমার মন্ত্র ছিল ওং শ্রী মাত্রে নামা, ওং ঐং হ্রিং শ্রিং, ঐং ক্লিং সত্যম ক্লিং, ঐং ও নম ভগবতী ত্রিপুরা দেবী মম ভাষাম কুরু কুরু সাহা। কিন্তু হায়, সব ভুলে গিয়ে সম্মোহিতের মতো বলে চললাম, ওং স্বর্ণপ্রভা শ্রীযক্ষিণী আয় নমঃ, ওং স্বর্ণপ্রভা শ্রীযক্ষিণী আয় নমঃ, ওং স্বর্ণপ্রভা শ্রীযক্ষিণী আয় নমঃ, ওং স্বর্ণপ্রভা শ্রীযক্ষিণী আয় নমঃ। একটা গুরু গম্ভীর গুরু গুরু শব্দ ভেসে আসতে লাগলো দক্ষিণ দিক থেকে। কোনো একটা বিরাট দেহ যেন ক্রমে শূন্য পথে উত্থিত হচ্ছে মাটির বাস ছেড়ে। আমি চলৎ শক্তিহীন হয়ে চেয়ে রইলাম অলৌকিক জ্যোৎস্নার দিকে তাকিয়ে। চোখের সামনে ভূর্জ বৃক্ষটি ভেসে রইল জলতল থেকে কয়েক হাত উপরে। আমার আর বুঝতে বাকি রইল না, কোনো এক অমোঘ মায়ায় আবদ্ধ হয়ে আমি তারানাথ চাটুর্যের যক্ষিণী বন্দনা সম্পন্ন করেছি, আর এই পূজার বলে বলিয়ান হয়ে ডাকিনী শঙ্খবতী জয়লাভ করেছে। হায় তারানাথ তান্ত্রিক, এবার ওই ভূর্জ বৃক্ষে চড়ে সে হারিয়ে যাবে অজানা লোকে, আর তার সঙ্গে নিয়ে যাবে ন্যাড়াকে। কিন্তু আমি তারানাথ তান্ত্রিক, এমন ভুল আমি করলাম কি করে? শঙ্খবতীর জাদুতে তো আমি বশীভূত হইনি, এমন কি আমার সামনেও সে আসেনি। তবে আমার পূজার উপকরণ কিভাবে পাল্টে গেল? কে আমাকে বাধ্য করলো এ আচার আচরণ করতে? এইসব প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। এমন সময় আমার সামনে হাসি মুখে উঠে দাঁড়ালো ন্যাড়া। সে নিজেই একেবারে প্রথম থেকে চেয়ে আসছে শঙ্খবতীর সঙ্গে চলে যেতে। এ সকল অঘটন তারই ঘটানো। ওই তো সে এগিয়ে যাচ্ছে জ্যোৎস্না ভেজা ভূর্জ বৃক্ষের দিকে, গুনগুন করে গান করছে, যাব আমি যাব, ওগো বাণিজ্যেতে যাব, লক্ষ্মীরে হারাবই যদি অলক্ষ্মীরে পাব, যাব আমি যাব। সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাঁড়ি, কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পাড়ি। সে জ্যোৎস্না সমুদ্রকে পটভূমিকা করে একটা ছায়ার মতো ঘুরে দাঁড়ালো। ভেসে এলো শঙ্খবতীর খিলখিলে হাসি। নরম গলায় ন্যাড়া বলে উঠল, মাকে একটু বুঝিয়ে বলে দিও ঠাকুর মশাই, আমার যে এক জায়গায় ভালো লাগে না চিরকাল, আর শঙ্খের কোনো দোষ নেই, আমি নিজেই চললাম। আমি আর কথা বলতে পারলাম না। নিজের গলা নিজেই দু হাতে টিপে ধরতে চাইলাম, দু হাতে নিজের চুল মুঠো মুঠো করে ছিঁড়ে ফেলতে চাইলাম, বারবার চিৎকার করে বলতে চাইলাম,
এ মুখ আমি তোর মাকে কি করে দেখাবো ন্যাড়া? কি বলবো তাকে? বলে দিয়ে যা। কিন্তু আমার গলা থেকে একটাও শব্দ বেরোলো না। মিথ্যে কথার মতো জ্যোৎস্না মুছে গেল। আবার শুরু হলো অবিরাম বৃষ্টি। এক ঘর অন্ধকার, ব্যর্থ জ্ঞান, মিথ্যা উপাচার নিয়ে আমি বসে রইলাম জীবন্ত মৃতদেহের মতো। কমলার মুখখানি খুব মনে পড়তে লাগলো আমার। তারানাথ আমাদের দিকে তাকিয়ে রইলেন অনেক সময় ধরে। তারপর ধীরে ধীরে বললেন, মাঝে মাঝে মনে বড় অপরাধবোধ কাজ করে গো কিশোরী। আমরা তান্ত্রিকরা অনেকটা যেন অত্যাচারী শাসকের ভাড়াটে পাইকের মতো। কোনো অশুভ শক্তি এসে কোথাও অনুপ্রবেশ ঘটিয়েছে, আর আমরা গিয়ে মন্ত্রপেশির জোরে তাদের উৎখাত করে দিয়ে এলাম। একবার জানতেও চেষ্টা করলাম না এর উৎস কী, কেন সে এসেছে। ভালো মন্দ যাই হোক, বিনা কারণে তোমার আমার জীবনে আসতে পারে কি? আমরা তো নগণ্য নশ্বর। এ মহাবিশ্বে কয়েকটি ক্ষুদ্র কালখণ্ড মাত্র আমাদের জীবৎকাল। শুভাশুভ বিচার করার আমরা কে? কোন প্রাচীন পাপ, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সে এসেছে কিছুই তার জানলাম না, বুঝলাম না। কিছু সামান্য অর্জিত তন্ত্রশক্তির বলে তাকে দূরীভূত করে ভারী পুণ্যার্জন করলাম। কমলার ছেলে আমাকে বড় শিক্ষা দিয়ে গিয়েছিল একটা। শুভাশুভ পাপ পুণ্যের বিচার আপেক্ষিক মাত্র, আর এ বিচারের অধিকার একমাত্র তাঁর, যিনি সকল শুভাশুভের নির্ণায়ক, যিনি জীবনের স্রষ্টা, মৃত্যুর নিয়ামক। আমরা নই, কোনো মতেই আমরা নই। সে তারানাথ তান্ত্রিক হোক বা অন্য কেউ। সে যাকে তারপরে বলি শোনো। এরপর একদিন লক্ষ্মী পুজোর পর ঘরে বসে আছি, সেই মন খারাপের শরৎ চলে যাওয়া বিকেল। দরজায় কড়া নাড়া শব্দ পেলাম। দেখি একটা লম্বা চওড়া একজন ঘরে ঢুকলো। ন্যাড়া মাথা, বুক, কাঁধ, হাতের পেশি যেন ফেটে পড়তে চাইছে পোশাকের বাইরে। চোখ দেখে চিনলাম, সেই ভাষা ভাষা মায়া মায়া চোখ। ন্যাড়া, তুই? একটা স্টিলের টিফিন ক্যারিয়ার আমার সামনে নামিয়ে রেখে সে বলল, এ নিন লক্ষ্মী পুজোর নাড়ু আর মোয়া, মা পাঠালো। আমার দু চোখকে আমি বিশ্বাসই করতে পারলাম না। আর্তনাদের মতো বললাম, কিন্তু তুই ফিরলি কি করে? আপনাকে তো বলেইছিলাম ঠাকুরমশাই, এক জায়গায় বেশি দিন আমি থাকতে পারি না। কিন্তু সেখান থেকে কেউ ফিরতে পারে না যে। আমি যে স্বেচ্ছায় সেখানে গিয়েছিলাম ঠাকুরমশাই, শঙ্খ তো নিজে আসেনি আমার কাছে, আমি তাকে ডেকে এনেছিলাম। সে তো আপনি নিজেও দেখেছেন। তাই যখন নিজেই চলে আসছি, সে কি করে আমায় আটকায় বলুন? তবে তার কাছে জীবনে যে সকল শিক্ষা আমি পেয়েছি, তেমনটি বোধহয় আর কোথাও পাবো না। আপনি তো বুঝবেন, তেমন তো আপনার সঙ্গেও ঘটেছে, তাই না? শঙ্খ তোকে কিছু বলল না? আটকালো না? না গো ঠাকুরমশাই, তবে যেদিন চলে আসি তার আগের রাতে নিভৃতে নীল জলের হ্রদে বরফ পড়েছে খইয়ের মতো। থরে থরে নিথর হয়ে আসে ভদ্রক গাছ। আমার দিকে সজল চোখ দুটি মেলে সে বলল, তুমি যাও গো, চলে যাও। এ উচাটন মন নিয়ে আমি কি করব? সর্বক্ষণ তোমার চোখ দুটি ওই পাহাড় পার হয়ে, দিগন্ত পার হয়ে কোথা যেন হারিয়ে থাকে। সে বড় কষ্টের। এত শক্তি থাকা সত্ত্বেও অদৃষ্টের সামনে আমরা বড় দুর্বল। আর তোমার অদৃষ্ট ওই পথের দেবতার পাশে। কতকাল পরে একটি মানুষের ভালোবাসা পেয়েছিলাম,
নইলে নইলে আমি যে বড় একা গো, সব শক্তি, যোগ, মন্ত্র এসব ধারণ করেও বড় একা। তুমি যাও, ফিরে যাও। আমি কেঁপে উঠলাম। এই কথাগুলো আমি আগেও শুনেছি। দিশের গড়ের সেই বালুময় তীরে ঝাউবনের মর্মর ধ্বনির মতো সুরে এই কথাগুলো আমাকেও একজন বলেছিলেন। মধুসুন্দরী দেবী। আমার আর ন্যাড়ার নিয়তি কি তবে একই সূত্রে বাঁধা? এই জন্মে আমার আর থিতু হওয়া হবে না ঠাকুর মশাই। ওই যে জোনাকি জ্বলে ওঠে ঝোপে ঝোপে, তারা ফুটে ওঠে আকাশের গায়ে, আমার খালি মনে হয় এদের কাছে না যাওয়া বড় অন্যায়, পাপ। ঘর তো আমার মনেই, তাতে বাবা মা তুমি সে তো চিরকাল রয়েই যাবে। যা জানি না, যা দেখি না, তার কাছে না গেলে যে পথের দেবতার অপমান। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তুই কি কাউকেই ভালোবাসিস না? মাকে, বাবাকে, শঙ্খকে? হুমা, ভালোবাসবো না কেন? সবাইকেই বাসি, শুধু ওই এক জায়গায় আটকে থাকতে পারি না গো। তেমনটা হয় না রে ভাই। এমন একটা কিছু থাকতে হয় যার কাছে তুই থাকতে পারিস, তুই ভালোবাসিস। সে তো তুমিও জানো ঠাকুর মশাই, তোমার ভালোবাসাও তো সেই একটি। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। কি বল দেখি ভাই? সে ফিসফিস করে বলল, ওই যে গো, যে ছড়িয়ে আছে বহির্গাছি থেকে রামজয়পুর, কৈখালির মাঠ থেকে ধলসিতলার মাঠ, মটলেন থেকে পলাশবনি। হ্যাঁ গো হ্যাঁ, সেই পথ যা চিরচলিষ্ণু দূর থেকে নিকট অসীমে হারিয়ে যায়, দিগন্ত পার হয়ে আবার ফিরে আসে ঘরে। শঙ্খবতী থেকে কমলা কেউ বাঁচতে পারে না তাকে। শঙ্খবতী শঙ্খবতী পাহাড় জুড়ে রও, শঙ্খবতী শঙ্খবতী আমার কথা কও। হ্যাঁ, চলি গো ঠাকুর মশাই। আমি নিজের অজান্তেই বলে ফেললাম, আবার কবে আসবি? সে চলে গেল, কিচ্ছু বলল না। তবে হাসিটি দেখে বুঝলাম সে আসবে, সে ফিরে ফিরে আসবে আমার কাছে। বেশ তো ছেলেটি, তবে ওই নামখানি কেমন ধারা জানো? ন্যাড়া। ধুস। দেখেছ, তার যে একটা ভালো নামও আছে সেটিই তোমাদের বলতে ভুলে গিয়েছি। ভালো নাম? ভালো নাম কি? হ্যাঁ গো, তার নাম আদিত্য ভদ্র। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে আমাদের প্রতিটি গল্পের আপডেট সবচেয়ে প্রথম আসে আপনার কাছে। শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।